তোমরা এখন ফিঙ্গার প্রিক করে নেবে। আগে আমরা স্টোর ব্লাডে করেছিলাম। স্টোর ব্লাডে করাতে হয়েছে কি, কোনো কোনো ডাব্লিউবিসি কালার নিচ্ছে, কোনোটা নিচ্ছে না, কিন্তু ডাব্লিউবিসি এটা বোঝা যাচ্ছে, তার ভিতরে নিউক্লিয়াসের স্টেইন নিয়েছে, এটুকু বোঝা গেছে। এখন তোমরা নিজেরা যখন করবে তখন যেমনই স্টেইন হোক, যেমনই স্মিয়ার হোক, সবগুলো সেল তোমরা ইনট্যাক্ট বুঝতে পারবে। সেলগুলো যদি না চেনা যায় তাহলে পরে কিসের কাউন্ট করবে? তোমার যদি জানা না থাকে যে কোনটা নিউট্রোফিল, কোনটা ইওসিনোফিল, হ্যাঁ, কোনটা মনোসাইট, কিছুই যদি তুমি না জানো, তাহলে পরে তুমি 100টা ঘর করে তুমি কি করবে? হ্যাঁ, তোমার প্রথমে জ্ঞানটা থাকতে হবে, তারপর তোমার এগুলো এই প্রতারণামূলক বা জালিয়াতি একটু একটু। এই এখান দিয়ে ঢুকবে না, ওই পাশ দিয়ে ঢুকে, ও পাশ দিয়ে খোলো তো, ওই পাশে তোমার না, এখানে বসছিলে তোমরা, হ্যাঁ তাহলে তাহলে ঢুকো, আমি যাই না, হ্যাঁ যাই না, আমি পরে এসছে ওদের। এখন সেক্ষেত্রে তোমার যখন জানা হয়ে যাবে তখন তোমার কিছু কিছু মানে জালিয়াতি বা এগুলো এখানেও চলে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রথমে তোমাকে আগে জানতে হবে, যে সেলগুলো চিনতে হবে, এবং সেটা তোমার জ্ঞানের জন্য। তুমি যদি কখনো ভালো করে ইওসিনোফিল না দেখো, মেডিসিন বই খুলে যখন দেখবে তুমি ইওসিনোফিলিয়া লেখা আছে, তোমার পড়তেই ভালো লাগবে না, কিন্তু যখন তুমি দেখোনি। তোমার যদি দেখা থাকে, তুমি যদি নিজে আইডেন্টিফাই করো যে হ্যাঁ এটা ইওসিনোফিল, তাহলে তুমি দেখবে যে তুমি যখন পড়বে তখন তোমার ভালো লাগবে পড়তে। এর জন্য একটু একটু জানা থাকা দরকার, আগে আইডেন্টিফিকেশনটা হবে। কাজে তুমি আজকে স্মিয়ারটা ড্র করলে, ড্র করার পরে ড্রাই করে নিতে হবে, আর এমনি শুকিয়ে নেবে। না শুকিয়ে নিলে কি হবে, যেই স্টেইনটা দিলে স্টেইনও হলো, যেই তুমি ধোবে সব চলে যাবে, কিছুই থাকবে না লেগে। স্টেইনটা দিলে, এই জন্য নিয়ম হচ্ছে যে প্রথমে 1-2 মিনিট অপেক্ষা করতে হয়। এই যে রঙের যে দ্রবণটা, এটা হচ্ছে লিশম্যান স্টেন, এগুলিকে বলে রোমানুস্কি স্টেন। রোমানুস্কি স্টেনের মধ্যে একাধিক আরও নাম আছে, যেমন রাইট স্টেন, হ্যাঁ, জেনার স্টেন আর লিশম্যান স্টেন, এগুলো। এবং সেটা ব্লাড সেল দেখার জন্য তো বটে, এছাড়া প্যারাসাইট, ম্যালেরিয়া প্যারাসাইট, এগুলো দেখার জন্য কাজে লাগবে। ম্যালেরিয়া আগে আমাদের প্রিভ্যালেন্ট ছিল, প্রচুর প্রচুর লোকের ম্যালেরিয়াতে ভুগত, বড় বড় স্প্লিন থাকতো, মাঝে মাঝে জ্বর আসতো, হ্যাঁ, আবার সেরেও যেত। এরকমভাবে দিনের পর দিন চলতো। আরবিসির মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায়। তা ম্যালেরিয়া প্যারাসাইটটা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। হয়তো কোনো জায়গায়, হয়তো পেরিফেরিতে কেউ, কোনো হয়তো কেউ লেবর টেকনিশিয়ান একজন হয়তো ম্যালেরিয়া প্যারাসাইট পেল, কিন্তু সে তখন গিয়ে তার সিনিয়রকে যখন বলে, সিনিয়র বলে ওই সমস্ত ব্যাপারে অত ই করো না, তারপরে অনেক দায়িত্ব আসবে, অনেক কাজ আসবে, কাজেই এটা তুমি এখানে সাপ্রেস করো, এটা তুমি এটা ই করো না, এরকমই শুনেছি, আমার কানে গেছে। হ্যাঁ, কাজে সেই জন্য এটাকে সাপ্রেস করার চেষ্টা করে, সেটা ঠিক না। যাই হোক, তা ম্যালেরিয়া প্যারাসাইট ওতে বোঝা যায়, এই জন্য মাইক্রোফাইলেরিয়া আরও অন্যান্য অর্গানিজমও এখানে বোঝা যায়। যাই হোক, তোমাদের হচ্ছে ব্লাড সেল দেখা, নর্মাল ব্লাড সেল দেখা, তারপরে ওটা তুমি, তারপরে তোমার ওটা ফিক্সেশন হলো, 1 মিনিট ফিক্সেশন হলো মিথাইল অ্যালকোহল উদ্বায়ী, সেই জন্য এমন পরিমাণ দিতে হয়, ফ্যানটা বন্ধ রাখলেই ভালো হয়। তার ফলে সেক্ষেত্রে তোমার, অথবা পেটি ডিশেও করলে পরে ঠিক আছে, যদি না থাকে এমনিতে অসুবিধা হয় না, তুমি একটুখানি বেশি করে দেবে, আর দেখবে শুকিয়ে যাচ্ছে কিনা। 1 মিনিটের মধ্যে সাধারণত শুকায় না, তারপরে 1 মিনিট হয়ে গেলে পরেই তোমার ডিস্টিলড ওয়াটার অথবা বাফার্ড ওয়াটার দেওয়া থাকে। এখানে যে বাফার ওয়াটারে যে কি বাফার আছে, সেটা আমি সেদিন, কালকে আমি ল্যাবরেটরি দেখলাম, দেখে একটা কোম্পানির নাম আছে স্ট্যানবিক বাফার, এবং সেই কিন্তু তার যে উপাদান আছে সেটা ওখানে কিছু লেখা নেই। তারপরে আমি ইন্টারনেট ঘেটে এটা মনে হলো, আমার একটা ফসফেট বাফার থাকে, pH 7.0-তে ফসফেট বাফার, বুঝতে পেরেছো? পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা হচ্ছে অ্যাসিডিক, আর ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, এটা অ্যালকালাইন, দুটো মিলেই এই ব্যাপারটা তৈরি হয়, ইকুয়াল কনসেন্ট্রেশনে নেওয়া হয়, নিলে পরে pH 7.0-তে সেটা কাজ করে, বুঝলি তো? পিকে ভ্যালু আছে, পিকে ভ্যালুর কাছাকাছি সেটা কাজ করে। এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তার আবার নেগেটিভ লোগারিদম, সেটাকে বলে পিকে। এগুলো অত্যন্ত সহজ জিনিস, এগুলো ক্লাসে আমরা একটু আধটু আলোচনা করে দেবো, না করলেও কিছু নেই, বইয়ে পড়লে পরেই সমস্ত শেখা যায়, বুঝতে পারছো জিনিসটা? কাজেই এই মনে হয় ফসফেট বাফার, তাও তো কিছু লেখা নেই। যাই হোক, বাফার সলিউশন দিলেও হবে, ডিস্টিল ওয়াটার দিয়ে রাখা, কাজেই সেখানে 10 মিনিট রাখবে, মিনিমাম 8 মিনিট রাখা উচিত, বেশি রাখলেও কিছু ক্ষতি নেই।
লিশম্যান স্টেইনটা তুমি দিলে 1 মিনিট অপেক্ষা করার পরেই বাফার সলিউশন অথবা ডিস্টিল ওয়াটার দিয়ে দিলে 10 মিনিট অপেক্ষা করবে আর একটু ফু দেবে, ফু দিয়ে যাতে ইউনিফর্ম স্টেইন হয়। এটা 10 মিনিট যখন হয়ে যাবে তখন সেটা তুলে উপর থেকে যে ফোঁটাটা জলটা ছেড়ে দেবে, আস্তে আস্তে পড়বে, এইজের উপর ধরবে, পুরোপুরি যখন দেখবে যে এফ্লুয়েন্ট যেটা আসছে, যেটা বেরিয়ে আসছে তার ভিতরে কোনো রং নেই আর চারপাশে যে কাজটা আছে একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন বুঝবে যে না এটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে এভাবে তুমি আন্দোলন করতে পারো, করে তারপর টিস্যু পেপার দিয়ে অপোজিট সাইডটা, সেম সাইডে দিলে ক্ষতি হবে না কারণ অলরেডি ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, ফিক্স হয়ে মানে তার গায়ে লেগে গিয়েছে এবং এটা কেমিক্যাল চেঞ্জ বা যেটা হয়েছে যার ফলে এটা আর কোনো তোমারই হবে না, মানে এটা আর কোনো ড্যামেজ হবে না, মানে পিউট্রিফিকেশন বা কিছু হবে না, ওইটা ফিক্স হয়ে রইল। যেমন হিস্টোলজি স্লাইড দেখবে অ্যানাটমিতে ফিক্স করা আছে, একসময় হিস্টোলজিটা ফিজিওলজির মধ্যেই ছিল, তারপরে সেইটা অ্যানাটমিতে নিয়ে গেছে, মাইক্রো অ্যানাটমি বলে নিয়ে গেছে, হ্যাঁ, ফিজিওলজি থেকে তুলে নিয়েছে। যাই হোক, তাতে এখন তোমার এটা হয়ে গেলে পরে তারপর তুমি প্রথমে শুকিয়ে গেলে পরে লো পাওয়ারে দেখবে। লো পাওয়ারে দেখতে গেলে আমি বলে দিচ্ছি পুরনো জিনিস, কিন্তু গতকাল দেখেছি কেউ কেউ কিছুই জানে না, বুঝতে পেরেছো? জানে না মানে কি, সে বইটাও পড়ে না, তার কোনো আগ্রহ নেই, হ্যাঁ, এরকম কারণে। সেই জন্য আমি আবার বলছি এটাকে। তারপরে হচ্ছে কি, তুমি লো পাওয়ারে যখন দেখবে তখন তুমি আলোগুলো খুলে দেখবে যে লাইট সোর্সটা পুরোপুরি যেন আসে, এবং তারপরে আইরিশ ডায়াফ্রামটা যেটা এসের সঙ্গে কন্ডেন্সারের সঙ্গে লাগানো আছে সেটা খুলে দেখবে, খুলে দিয়ে তোমার স্ক্যানার মানে 5x সেটা দিলেই হবে, তুমি দেখবে যে আলো আসছে কিনা, প্রচুর আলো আসছে, এবং তখন তুমি বুঝতে পারবে যে ওই যে একটু নাড়াচাড়া করলে পরে এই আইপিসগুলোর ভিতরে ডার্ট জমে রয়েছে। আমি এদের বলেছি যে এরকম টেকনিশিয়ান যারা আছে, যারা এগুলো রিপেয়ার করে দিয়ে যায়, তারা এগুলো করবে, তাহলে তোমার কাজ চলে যাবে। আপাতত তীব্র আলো আসছে, তারপর তোমার কন্ডেন্সারটা লো ডাউন থাকবে, এইবার তুমি ওই স্মিয়ারটা দেখে নেবে, স্মিয়ার সাইডটা রিফ্লেক্ট করে, যেটা স্মিয়ার সাইডটা আপ থাকবে, ঠিক আছে? এবার তুমি কাছাকাছি সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবে, সাইড থেকে দেখে অবজেক্টিভটা কাছাকাছি নিয়ে যাবে, একটুখানি উপরে তুললেই ফোকাস হয়ে যাবে। যদি তুমি আনস্টেইনড হয় তাহলে পরে সেখানে ফোকাস হতে একটু অসুবিধা হয়। আবার এখানেও যদি মনে করো গ্লেয়ারিং বেশি হচ্ছে, তাহলে তুমি আইরিশ ডায়াফ্রাম দিয়ে বা নিচের যে লাইট সোর্সটাকে কমিয়ে তুমি সুবিধা মতো জায়গায় তুমি সেটা দেখতে পাবে। লো পাওয়ারে তুমি সব সেলই দেখতে পাবে, আরবিসি, ডাব্লিউবিসি সবই দেখতে পাবে। দেখবে আরবিসি গুলো সব জায়গায় ছড়িয়ে রয়েছে, আর মাঝে মাঝে দেখবে নিউক্লিয়াস যুক্ত কোষ রয়েছে তার থেকে একটু বড় সাইজের, সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। আর প্লেটলেট অত ক্ষুদ্র বলে বোঝা যাবে না তা না, বোঝা যায় দেখলে, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তারপরে তোমার লো পাওয়ারে দেখতে পারো 10x, সেটাতে ওই অবস্থায় থাকবে। তারপরে হাই পাওয়ারে নিয়ে আসবে, দেখবে ব্লু কালারের একটা রয়েছে, রিং রয়েছে, 40 অথবা 45 লেখা আছে, তখন সেটা ওই জায়গায় নিয়ে আসবে। নিয়ে এসে এরকমভাবে সিস্টেম করা আছে, যেখানে তুমি লো পাওয়ার পাচ্ছ সেখানে যেই নিয়ে আসবে অটোমেটিক্যালি সেখানে ফোকাস হয়ে যাচ্ছে। তারপরেও একটু সরানোটা করলে পরে কোর্স অ্যাডজাস্টমেন্ট দিলে তোমার একদম চলে আসলো, তারপরে ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আরো পরিষ্কার হয়ে গেল। দেখবে তারপরে কন্ডেন্সারটা তুমি যদি একটুখানি মাঝামাঝি জায়গায় রাখো, লো পাওয়ারের ক্ষেত্রে একেবারে নিচে বা স্ক্যানিং এর ক্ষেত্রে একদম নিচে, তাহলে এই ক্ষেত্রে মাঝামাঝি জায়গায় রাখবে। মাঝামাঝি জায়গায় রাখলে পরে হবে কি, তুমি দেখবে যে অপটিমাম যে ভালো দেখা যাচ্ছে। ঠিক মতো যদি স্টেইন হয় এবং সেটা যদি থিন স্মিয়ার হয়, প্রত্যেকটা সেল আলাদা করে চেনা যাবে, এবং হাই পাওয়ারেই তুমি কাউন্ট করে নিতে পারবে, মানে তুমি আইডেন্টিফিকেশন এবং ডিফারেন্সিয়াল কাউন্ট করতে পারবে। আমাদের সময় হাই পাওয়ারই এরকম আমাদের করতে হতো, তখন সিস্টেম অনেক খারাপ ছিল। হ্যাঁ, এখন অনেক যত্ন করে আমরা তো মাঝে দেখাচ্ছি, তখন সেই সমস্ত অত কারবার ছিল না, ওখানে একটা হই হট্টগোল এই সমস্ত ছিল, একটা ডার্ক ডেজ ছিল, বুঝতে পেরেছ? এইসব দিনগুলো ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভোলা যাচ্ছে না। হ্যাঁ, পুরানো কুৎসিত স্মৃতি যেমন মানুষ ভুলতে পারে না, সেরকম আমরাও ভুলতে পারি না। হ্যাঁ, সেই এখন কিছু করার নেই, জঘন্য অবস্থা ছিল, সেই অনুপাতে তোমরা অনেক ভালো পাচ্ছ, সহযোগিতা পাচ্ছ, যদিও সেটা পর্যাপ্ত নয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরো পাওয়া উচিত। যাই হোক, তারপর তোমার এটা করার পরে হাই পাওয়ারে দেখলে, এবারে অয়েল ইমার্শনে তুমি দেখবে হাই পাওয়ারে 400 অথবা 450 ম্যাগনিফিকেশন হবে। হ্যাঁ, অবজেক্টিভ ইন্টু আইপিসের, এবং সেটাতেই মোটামুটি বোঝা যায়। তারপরে তুমি অয়েল ইমার্শন দেবে,
অয়েল ইমার্শন দেওয়ার জন্য কি করতে হবে, তুমি যখন এখানে দেখছো যে আলোটা যেখানে আসছে তাহলে আলোটা সেখানে পুরোপুরি বাড়িয়ে দেবে, একদম বাড়িয়ে দিয়ে কন্ডেন্সারটা একদম উপরে তুলে দেবে। আর স্মিয়ার বার করে স্লাইডটা বার করে নিয়ে স্মিয়ার সারফেসের উপরে 1 ফোঁটা সিডারউড অয়েল দেবে, যেখানে যেটা সাপ্লাই করা সিডারউড অয়েল যদি না থাকে তাহলে ক্যাস্টর অয়েল বা গ্লিসারিন সেটা দিয়েও কাজ করে, 1 ফোঁটা দেবে, বেশি দেবে না। তারপর সেটাকে ওই মেকানিক্যাল স্টেজের উপর রেখে ঘুরিয়ে এনে অয়েলটা যেটা রয়েছে অয়েলটা যেন সেন্টারে অপটিক্যাল সেন্টার মাঝ বরাবর থাকবে। আর অয়েল ইমার্শন অবজেক্টিভ দেখবে 100 ইন্টু, অথবা নিচে দেখবে এবং তার সঙ্গে দেখবে নিচে একটা ব্ল্যাক রিং দেওয়া আছে, সেটা দিয়ে এটা হচ্ছে অয়েল ইমার্শন লেন্স। তারপরে অয়েল ইমার্শন লেন্সটা তারপরে সেটাকে গিয়ে এটা উপরে থাকবে, তারপর সেটা তুমি সাইড থেকে দেখে টাচ করবে, যেই টাচ করবে বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, যেই অয়েলের সঙ্গে ওই অবজেক্টিভ টাচ করবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এইবার তুমি আইপিসের মধ্য দিয়ে তাকাবে, তাকিয়ে সামান্য একটু যত্ন করে সরাগড়া করলেই তুমি সরানোড়া করলেই তুমি পেয়ে যাবে যে এটা ফোকাসটা চলে এসছে। এইবার তোমার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে আরো পরিষ্কার দেখতে পাবে এবং সেলগুলো 1000 গুণ বর্ধিত হবে। 100 ইন্টু 10 1000 গুণ বর্ধন হলে পরে সেটা ভালোই দেখতে পাবে এবং সেখানে নিউট্রোফিল দেখতে পাবে প্রচুর। নিউট্রোফিল কি করে চিনবে? নিউট্রোফিল চিনবে হচ্ছে যে সেখানে প্রথমেই তোমার লোব নিউক্লিয়াসের দিকে নজর যাবে, বড় সেল লোব নিউক্লিয়াসের দিকে নজর যাবে, 2, 3, 4টে লোব আছে। হ্যাঁ, লোব মানে হচ্ছে তোমার খণ্ড আর কি, আর তার সঙ্গে সরু সুতো লতি দিয়ে যেন যুক্ত আছে এরকম ভাবে। একসময় মনে করা হতো যে একটাই, সে একাধিক নিউক্লিয়াস আছে, পরবর্তীকালে জানা গেছে যে না, একাধিক না, একটাই নিউক্লিয়াস থাকে। ওটা ওরকম ভাবে থাকে, থাকালে সুবিধা হয় কি, তার স্পেসটা কম নেয়। একটা বড় সেল যেমন একটা লিম্ফোসাইট যত সহজে সেল মেমব্রেনকে ক্রস করে ক্যাপিলারি ক্রস করে বেরোতে পারবে, তার আগে সেটা বেরোতে পারবে, কারণ নিউক্লিয়াসটা সেটা সরু মতন হয়েছে, লঙ্গিচুডিনাল শেপটা চেঞ্জ করতে সেটা বেরোতে অসুবিধা হবে না, সেইভাবে এরকম করা আছে। আর এই সেলগুলো তার উৎপাদনশীলতা থাকে, কিন্তু সেটা যা নিয়ে আসে, তার যা দরকার, যা এনজাইম বা যেগুলো, সেগুলো প্রায় অনেকটাই নিয়ে আসে এবং সেগুলো সেলের ব্লাডের মধ্যে যেমন কাজ করতে পারে, ব্লাডের বাইরে এসেও সেটা কাজ করতে পারে। যেমন কারো একটা রোগ জীবাণু স্কিনের মধ্যে ঢুকলো, সেটা তো ব্লাডের মধ্যে যাবে না, সেটা বাইরে থাকবে, তাহলে সেই রোগ জীবাণুটাকে করবার জন্য, আক্রমণ করার জন্য তার ক্যাপিলারি বাইরে যেতে হবে, ক্যাপিলারি বাইরে আসতে সুবিধা হয়, সেই জন্যই নেচার ওরকম তৈরি করেছে লোব নিউক্লিয়াস। ওইটাই অনেক থাকে, 50 to 60%। তারপর দেখবে ফাইন গ্র্যানিউলস রয়েছে, কোনো গ্রাউন্ডে একটু ইওসিনের স্টেন নিয়েছে, কোনোটা দেখবে একটুখানি ব্লু স্টেন নিয়েছে, কিন্তু প্রথমে লোব নিউক্লিয়াস দিয়েই তুমি বুঝতে পারবে, সংখ্যা প্রচুর থাকে, সেটা হচ্ছে নিউট্রোফিল। তারপরে দেখবে কতগুলো সেল মাঝে মাঝে লাল মতন মনে হচ্ছে, একটু খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবে যে তার ভিতরে কোর্স রেড গ্র্যানিউলস আছে, সিমিলার সাইজের, এবং একটা জায়গায় সেটা ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। আর যখন তুমি এখানে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু যখন নাড়াচ্ছ, তাহলে দেখবে যে এর মধ্যে কিছু রিফ্র্যাক্টাইল আছে, এবং লোব নিউক্লিয়াসের লোব বুঝতে পারবে 2-3টে এর বেশি হয় না সাধারণত। তাহলে এটা হচ্ছে ইওসিনোফিল। পাশে একটা নিউট্রোফিল থাকলেই বুঝতে পারবে যে এটা ইওসিনোফিল। হ্যাঁ, বেসোফিলের সংখ্যা কম থাকে, পাওয়া যায়, ভালো স্টেইন হলে পরে পাওয়া যায়। সেখানে ব্লু গ্র্যানিউলস থাকে ডিফারেন্ট সাইজের, এবং নিউক্লিয়াসের উপরেও সেটা পড়ে থাকে। অনেক সময় যে নিউক্লিয়ারের মরফোলজিটা একটু ডিপে যেন আছে মনে হয়, অত স্পষ্ট থাকে না, যে কোনো কারণে হলেও ইওসিনোফিলের নিউক্লিয়াসের উপরে গ্র্যানিউল কম থাকে, গ্র্যানিউলগুলি সিমিলার সাইজ, কোর্স রেড গ্র্যানিউলস, ক্লোজলি প্যাকড হয়ে থাকে, এটা দিয়ে বোঝা যায়। আর যদি স্টেইন ঠিক মতো না হয় তাহলে পরে একটু মাডি কমপ্লেক্সন হয়, কিন্তু ওর যে চেহারা বা ও যেভাবে অবস্থান আছে সেটা দেখে বোঝা যায় যে এটা ইওসিনোফিল। তাহলে এগুলো গেল গ্র্যানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইট প্রচুর পরিমাণে থাকে, 20 to 40% হচ্ছে লিম্ফোসাইট থাকে। এর মধ্যে বেশিরভাগই স্মল লিম্ফোসাইট, 90%-এর মতো স্মল লিম্ফোসাইট। দেখবে রাউন্ডেড সেল আরবিসির মতো, এবং তার ভিতরে ডিপ স্টেন নিয়েছে। ডিপ স্টেন কি নিয়েছে? নিউক্লিয়াস। একদম রাউন্ডেডও হতে পারে, বা
বা কোনো একটু জায়গায় একটু খোঁচা মতনও থাকতে পারে, বুঝতে পেরেছি? ডিপ স্টেন এবং সাইটোপ্লাজম যতটুকু দেখা যাচ্ছে, অনেক সময় সাইটোপ্লাজম বোঝাই যায় না, কারো কারো ক্ষেত্রে সাইটোপ্লাজম দেখা যায় একদম ক্লিন, এটা স্মল লিম্ফোসাইট। আর দেখবে ওর মতনই চেহারা একটু বড় সাইজের পাওয়া যায়। হ্যাঁ, যেমন দেখো মানে আলু, এইটুকু আলু বিক্রি করে আর বড় বড় আলু বিক্রি করে, দেখলে তো বোঝা যায় যে একই প্রজাতির। সেরকম এখানে দেখলেও বুঝতে পারবে যেগুলো বড় সাইজের, একই রকম চেহারা, রাউন্ডেড নিউক্লিয়াস, একটু ইন্ডেন্টেশন থাকতে পারে, রিলেটিভলি ডিপ স্টেন নিয়েছে, সাইটোপ্লাজমটা ক্লিয়ার গ্লাস অ্যাপিয়ারেন্স, তখন সেটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট। বাকি রইল কি মনোসাইট। মনোসাইটের ক্ষেত্রে কি হবে, সেগুলো ছোট হতে পারে, বড় হতে বেশিরভাগই বড় হয়, এবং সেটার কিডনি শেপের নিউক্লিয়াস অথবা একটা ডাম্বেল শেপের নিউক্লিয়াস হয়, অনেক সময় ফোল্ডেডও থাকতে পারে। আর নিউক্লিয়াসটার অত ডেন্সিটিটা কম থাকে, ইসের মতন ওই ওই লার্জ লিম্ফোসাইটের মতো ডেন্স হয় না, আর অত রাউন্ডেড হয় না, আর সাধারণত এক্সেন্ট্রিক থাকে। এক্সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরে সরে থাকে, পেরিফেরি থেকে সরে থাকে, হ্যাঁ সরে থাকে। আর সাইটোপ্লাজমটা ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স, মানে একটা গ্রে টাইপের অ্যাপিয়ারেন্স হয়, অত ক্লিন হয় না লার্জ লিম্ফোসাইটের, সেটা হচ্ছে মনোসাইট। এটা একেবারে দেখালে পরেই বুঝতে পারো। আর এগুলো ছাড়াও তুমি সেলগুলো ছাড়াও তুমি প্লেটলেট দেখতে পাও। এখন তোমার যদি শুকিয়ে যায়, ওটা যদি শুকিয়ে যায়, স্টেনটা যদি শুকিয়ে, তাহলে কি হবে, স্টেনটা যেটা রয়েছে তার ভিতরে সলিড পার্টটা এর মধ্যে পড়ে থাকবে, পড়ে থাকলে কি হবে, ডার্টি স্লাইড হয়ে যাবে, সব সেলই দেখা যাবে, দেখবে সব জায়গায় দানা 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 পড়ে রয়েছে। কারণ লিশম্যান পাউডার 150 মিলিগ্রাম অথবা তোমার 100-200 মিলিগ্রাম, সেটা তোমার 1 লিটার মিথাইল অ্যালকোহলে ডিজলভ করা হয়, নির্দিষ্ট টেম্পারেচারে ডিজলভ করে তৈরি করা হয়। আমরা যেখানে চাকরি করতাম আগে, সেখানকার টেকনিশিয়ানরা এটা তৈরি করত, হ্যাঁ, আর তৈরি করা ঝামেলা, সেই জন্য রেডিমেড সাপ্লাই এখানে দিয়ে দিয়েছে। কিন্তু সেটা শুকিয়ে যদি যায়, তাহলে দানাগুলো চলে আসবে, সেই দানাগুলো একটা ডার্টি স্লাইড হয়ে যাবে, তা সেখানে চেনা যাবে, কিন্তু সেখানে একটু অসুবিধা হবে। তুমি থিন স্মিয়ার যদি হয় এবং সেখানে প্রত্যেকটা সেল যদি আলাদা করে চেনা যায়, তুমি একসঙ্গেই বুঝতে পারবে যে এখানে কি ধরনের সেল রয়েছে, তাহলে সেখানে প্লেটলেট বা এগুলো তুমি বুঝতে পারবে। প্লেটলেট পৃথকভাবে থাকতে পারে, প্লেটলেট অথবা প্লেটলেটের স্বভাব হচ্ছে দলবদ্ধভাবে হওয়া, স্মিয়ারের মধ্যে সেটা থাকে। যেমন আরবিসিও যেমন একটা একটা গায়ে লেগে থাকে, রুলো ফরমেশন বলে, তা এখানেও প্লেটলেটের স্বভাব হচ্ছে গায়ে গায়ে লেগে থাকে, দলা দলা হয়ে থাকে, আর কোনোটা আলাদা থাকে। হ্যাঁ, তা সেটা দেখলে তখন প্লেটলেটও বুঝতে পারবে। প্লেটলেট কাউন্টও এইভাবে করা যায়, কিন্তু সেটা একটা অন্য প্রক্রিয়া আছে। আগে এইটা শিখে নাও, এটা করতে পারবে। তারপর এটা তুমি যখন চিনে যাবে, সমস্ত সেলগুলি যখন চিনে যাবে, তখন তুমি ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। ডিফারেন্সিয়াল মানে মধ্যে 100-এর মধ্যে কতটা শতকরা কত পরিমাণে রয়েছে, সেটা বোঝার জন্য এই যে তুমি দেখো যে এরকম একটা যে স্লাইড আছে, বাইরে যে স্লাইডের, এটা হচ্ছে মার্জিন রয়েছে। এখন এগুলো ওই চক ডাস্টার দিয়ে যত বোঝা যায়, এগুলো সফিস্টিকেটেড হয়ে গেছে বটে, কিন্তু এগুলো ঠিক আসতে চায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর আমাদের কাছে তো আরো আসতে চায় না, দিলেও কোথায় যে দিলেও যেন সে মতন আসতে চায় না। কেন আসতে চায় না কেউ জানে না, কিন্তু আসতে চায় না। এই যে এরকম ভাবে, এই যে মানে এটা যে একটা ঘন পড়বে, সেটা আর হয় না, এরকম ঘন পড়তে চায় না। এইরকম ভাবে টাং শেপেড হয়, টাং শেপেড নাও হতে পারে। এটা হচ্ছে যে থিন হওয়া দরকার, থিন হওয়া দরকার এরকম ভাবে। আর চারপাশে এই যে চারপাশে যেটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এটা ভালো এসছে, এই ব্লু কালারে, এটা হচ্ছে স্লাইড। আর বোঝবার সুবিধার জন্য এইটাকে এখানে ব্লাডটা রাখা হয়েছিল, সেই ব্লাডটাকে টানা হয়েছে, বুঝতে পারছো? তাহলে পরে এবং এই অংশগুলোকে এখানে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে হেড, এটা টেল, আর মাঝখানে থাকবে দেহ বা বডি এখানে, আর দুপাশে মার্জিন এরকম ভাবে থাকে। এখন এখানে একটা ড্রপ নেওয়া হয়েছে, সেই ড্রপটাকে তুমি এখানে যখন স্পেডার দিয়ে ধরেছো, স্পেডার তো এখানে এঁকেছে, এই যে স্পেডারটাও রয়েছে এখানে, আঁকা রয়েছে এখানে,
যে স্প্রেডার দিয়ে দিয়েছে, তারপর সেটাকে দিয়ে স্প্রেড করতে তোমরা দেখেছো সেটা টানা হয়েছে। তার মানে ড্রপটা স্প্রেডারের সাহায্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ড্রপ বা ড্রপলেটে পরিণত হয়েছে এবং তারপরে তুমি এখানে টান টেনেছো। তাহলে তুমি মনে করতে পারো যে ড্রপটা রিপ্রেজেন্ট করছে আমাদের হোল ব্লাডকে, আবার ড্রপলেটটা রিপ্রেজেন্ট করছে সেই ড্রপকে। কাজেই ব্লাডের মধ্যে যা উপাদান আছে সব এখানে সবই পাওয়া যাবে। তার মানে একটা স্যাম্পলিং এর মতো ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যেমন যে একটা যদি নর্দমা থাকে, এই নর্দমায় কি কি আছে এটা যদি বুঝতে হয় তাহলে পরে তো সবটা নর্দমা ঘাটার দরকার নেই। এটা কিছুটা পরিমাণ স্যাম্পল নিলে পরেই সেখানে বোঝা যাবে যে সেখানে ইকোলাই বা অন্যান্য রোগ জীবাণু বা অন্যান্য কি পদার্থ রয়েছে সেটা বোঝার জন্য। তাহলে এখানে ড্রপলেটের মধ্যে যা আছে তা ছড়িয়ে পড়েছে। এই যে মনে করো ড্রপটা রিপ্রেজেন্ট করছে হোল ব্লাডকে, এই প্রত্যেকটা ড্রপলেটে হয়েছে। মনে করো এ প্রাইম এই বরাবর টানা গেছে, কাজেই এর মধ্যে যা কিছু উপাদান ছিল তার মধ্যে ছড়িয়ে পড়েছে। উপাদান বলতে কি আর পাওয়া যাবে? উপাদান বলতে প্লাজমা আর সেল, এর বাইরে তো আর কিছু নেই এখানে। হ্যাঁ, কারণ নর্মাল ব্লাড, এখানে তো আর ম্যালেরিয়া প্যারাসাইট থাকবে না তোমাদের। তারপরে সেক্ষেত্রে এর মধ্যে ছড়িয়ে পড়েছে। কাজেই তোমার আইডিয়ালটা হচ্ছে এ প্রাইম, তারপর এখান থেকে ঘুরিয়ে নিয়ে তারপর তুমি আবার যখন আমি আবার ফাঁকা জায়গা থেকে আবার যখন ঢুকছো তাহলে পরে এইভাবে হচ্ছে। গোটা স্মিয়ারে যতগুলো সেল আছে সব যদি কাউন্ট করা যেত তাহলে পরে সেটা আইডিয়াল হতো, কিন্তু মানুষের সময় সংক্ষিপ্ত। কাজেই সেখানে আমাদের যতটা দ্রুত এবং যতটা সঠিক সেটা আমাদের ফলটা হওয়া উচিত। এখন তুমি যদি এখন যে এ প্রাইম যদি নিতে যাও, এই জায়গায় দেখবে এখানে যেখানে টেনেছো সেখানে থিক হয়ে রয়েছে, একটার উপরে একটা ওভারল্যাপ হয়ে রয়েছে, সেখানে গুনতে অসুবিধা আছে। কাজে যতটা সম্ভব এখান থেকে শুরু করে শেষ অবধি নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার এই পাশে তুমি ফিরবে। তাহলে এই যে যেটা আমি তোমাকে বললাম সেটা হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত। কিন্তু এখানে কি করা হয়, যেখানে যতটা দূর নিয়ে গিয়ে আবার ব্যাক করে এখানে আসবে। তার কারণ কি, এই যে সেলগুলো যে ডিস্ট্রিবিউটেড হয়েছে ডিস্ট্রিবিউশনটা সমান হয় না। যেমন বডির মধ্যে লিম্ফোসাইটটা সংখ্যায় বেশি থাকে, আর যত তুমি মার্জিনে বা টেলস এলেনে যাবে সেখানে দেখবে নিউট্রোফিল ইউসিনোফিল এগুলো বেশি থাকে। হ্যাঁ, কেন থাকে এটা ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকের সাইজ আলাদা, এবং প্রত্যেকের অ্যাডহেসিভনেস আলাদা। কাজে সবাই তো সবটা তো সমানভাবে যাবে না, তার মাস সবকিছুর উপরে নির্ভর করছে অ্যাডহেসিভনেস। তুমি যদি ইন্টারনেটে তুমি অ্যাডহেসিভনেস বা এইসব যদি পড়তে যাও তাহলে পরে দেখবে যে অনেক কঠিন, অনেক জটিল তত্ত্ব সেখানে রয়েছে। হ্যাঁ, কাজেই এটা তোমার অটোমেটিক্যালি এরকমই হচ্ছে। এখন তুমি যদি মাঝখানটায় তুমি যদি এইভাবে নিয়ে গিয়ে তুমি যদি জিগজ্যাগ নাও রিকাউন্টিং না হওয়ার জন্য, তাহলে এখানে রিলেটিভলি লিম্ফোসাইটটা বেশি পাবে, তুলনামূলকভাবে লিম্ফোসাইটের সংখ্যা বেশি হবে, সেটা যেটা সত্যের সঙ্গে মানানসই নয়। আবার যদি তুমি যদি পেরিফেরি দেখছো বা সেলগুলি ভালো বোঝা যাচ্ছে, একটু একটু করে নিয়ে গিয়ে তুমি 100টা পূর্ণ করলে তাতে সেখানে নিউট্রোফিলের সংখ্যাটা রিলেটিভলি বেশি থাকবে লিম্ফোসাইটের সংখ্যা, সেটা এই জন্য যতটা সম্ভব তুমি এখানে যাবে, গিয়ে এল প্যাটার্নের এইভাবে করবে, এইভাবে করে 100টা পূর্ণ করবে। 100টা পূর্ণ করার জন্য তোমার একটা তৈরি করতে হবে, তোমার এখানে লাইন টেনে নেবে। হ্যাঁ, তোমার এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর 10টা ঘর, এক্স অ্যাক্সিস বরাবর 10টা ঘর, তাহলে 100টা ঘর তোমার টানতে হবে, রো কলাম বলে না, এভাবে করে 100টা ঘর হবে। মনে করো কোনো একটা ফিল্ডে তুমি দেখলে যে একটা লিম্ফোসাইট পেলে, এল লিখলে, তারপরে একটা ফিল্ডে দেখলে একটা নিউট্রোফিল, দুটো লিম্ফোসাইট, তাহলে একটা এন এল এল এইভাবে লিখলে, সেভাবে যা যা কিছু পেয়েছো সমস্ত 100টা হয়ে গেল। 100টা হয়ে যাওয়ার পরে তারপর তুমি কি করবে, যে তুমি এই যে মনে করো নিউট্রোফিল লিখছো, নিউট্রোফিল 4টা যখন পেলে তোমার 100টা হয়ে গেছে, তুমি দেখে যাচ্ছ নিউট্রোফিলগুলো 4টে হয়ে গেল, একটা হয়েছে তখন একটা ক্রস দিলে 5টা হলো, এরকম ভাবে তুমি কাউন্ট করবে। ক্যামব্রিজ বলে যখন ক্রিকেট খেলে বাচ্চারা দেখবে এরকম ভাবে ওরা রান লাগে, হ্যাঁ, সেরকম ভাবে তোমার তুমি পেয়ে গেল পার্সেন্টেজ। তার মানে যে ডিফারেন্সিয়াল কাউন্টে হলে পার্সেন্টেজ পাবে যে 100টার মধ্যে কোনটা থাকে, কিন্তু সেইটার ভিত্তিতে কোনো কিছু ইউসিনোফিলিয়া বা এগুলো বলা সম্ভব না, বুঝতে পেরেছেন তো? কাজেই সেখানে রিলেটিভ জানলে হবে না, শুধু অ্যাবসলিউট ভ্যালু জানতে হবে। প্রতি কিউবিক মিলিমিটার পেরিফেরাল ব্লাডে ডব্লিউবিসি কত সংখ্যায় থাকে
1 কিউবিক মিলিমিটার পেরিফেরাল ব্লাডে ডাব্লিউবিসি কত সংখ্যায় থাকে? হ্যাঁ, কত? হ্যাঁ, মানে ওয়াইড রেঞ্জটা হচ্ছে 4000 থেকে 11000, আর 6 থেকে 8000 এটাই বেশি পাওয়া যাবে। এখন এর মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা পাবো। এর মধ্যে যদি 50% যদি থাকে নিউট্রোফিল, তাহলে যদি 6000 কাউন্ট হয় তাহলে 3000 থাকবে। মনে করো ইওসিনোফিল কাউন্ট 1 to 4%, 3 to 8% থাকছে মনোসাইট, আর 20 to 40% থাকছে লিম্ফোসাইট। এগুলো বেসোফিল খুব কম থাকছে। কাজে সেক্ষেত্রে তোমার এইটাতে অ্যাবসলিউট ভ্যালু না হলে পরে সেটাকে ইওসিনোফিলিয়া বা ইওসিনোফিল বেশি এরকম বলা যায় না, বিজ্ঞানসম্মতভাবে বলা যায় না, বুঝতে পেরেছো? কাজেই এই ডিফারেন্সিয়াল কাউন্ট করলে, হ্যাঁ ডিফারেন্সিয়াল কাউন্ট করলে তাহলে তোমার একটা ধারণা এখন জানা হবে। কাজেই তোমাদের আজকে আর এইগুলো কেন হয় তার কারণ এই সমস্ত পুস্তকে লেখা আছে। প্র্যাকটিক্যাল ক্লাস মুখস্থ বিদ্যার জায়গা নয়, আর আমার জ্ঞান বুদ্ধি যে যথেষ্ট নয় সে তোমার লেকচার ক্লাসেই বুঝতে পারো। তা এখন আমি এর জন্য 37 পাতায় ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে কিছু কিছু দেওয়া আছে, সেটা আমি পড়ে দিচ্ছি যাতে কোনো ভুল না থাকে, বুঝতে পেরেছো? যেমন এখানে দিয়েছে কজেস অফ ভেরিয়েশন অফ ডিফারেন্সিয়াল কাউন্ট। যেমন নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলের সংখ্যা কোথায় বাড়ে? অ্যাবসলিউট ভ্যালু হলে ভালো হয়, তাহলে তোমার ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে তুমি একটা অনুমান করতে পারো। নিউট্রোফিলিয়া কোথায় পাওয়া যেতে পারে? ফিজিওলজিক্যাল হচ্ছে এক্সারসাইজ, প্রেগন্যান্সি, ইমোশনাল স্ট্রেস, কোল্ড, এই সমস্ত কারণে বাড়তে পারে। এক্সারসাইজ করলে কি হয়, সেখানে হরমোনাল সেখানে বেড়ে যায়, ব্লাডের ভেলোসিটি বেড়ে যায় মুভমেন্টের, তার ফলে যেগুলো পেরিফেরিতে আছে সেই পেরিফেরিগুলো, ওই যে নিউট্রোফিলগুলো ওই পেরিফেরি থেকে সেটা সেন্টারে চলে আসে। হ্যাঁ, এভাবে কারণে বাড়ে। তারপরে যে প্যাথোলজিক্যাল কি কারণে বাড়ছে? অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন, পায়োজেনিক ইনফেকশন, পুজ হয় না, পুজ দেখেছো নিশ্চয়ই সবাই, সেই বড় বড় ফোড়া হলে বা এই সমস্ত হলে কোনো অ্যাবসেস হলে পুজ বাড়ে, সেখানে প্রচুর ডাব্লিউবিসি থাকে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ডেড সেলও থাকে, ডেব্রিস থাকে, এবং সেগুলো যদি থাকে একটা জমে চট করে সারতে চায় না। তারপরে কি করছে, সে চেষ্টা করে একটা থিক ওয়াল তৈরি করতে। এখন এটা কিওর করতে হলে পরে কি দেখবে, সে ড্রেন করে নিতে হয়। ওটা ড্রেন করে ফেলে দিলে, তারপরে অ্যান্টিবায়োটিক দিলে বা তার ভিতরে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তারপরে তাড়াতাড়ি সেরে যায়। কারণ সেখান থেকে এমন কেমিক্যাল কম্পাউন্ড বেরোয় সেলগুলো থেকে, যার ফলে সেটা চট করে সারতে চায় না। এই তারপরে হচ্ছে পায়োজেনিক ইনফেকশন, স্টেপটোকক্কাস, স্টাফাইলোকক্কাস, নানা রকমের এই সমস্ত রোগ জীবাণু দিয়ে হয় এগুলো। তারপর হচ্ছে তোমার ওই রিউম্যাটিক ফিভার, স্টেপটোকক্কাল ইনফেকশন এক ধরনের হওয়ার পরে সেরে যাওয়ার পরে তারপরে কিছুদিন পরে জয়েন্টের রোগ হয়। একটা জয়েন্টের ইনফ্লামেশন হলো, সেরে গেল, আবার একটা জয়েন্ট ধরলো, এতে অত জয়েন্টের অত ক্ষতি হয় না, পার্মানেন্ট ক্ষতি হয় হার্টে। এটা হার্টে নানা রকম ইনফ্লামেশন তৈরি করে, লিগস দি জয়েন্ট বা বাইটস দি হার্ট। এখন এই রোগটা কমে গেছে, বুঝতে পেরেছো? স্ট্রেপ্টোককাস পেনিসিলিন কাজ করে, এই ধরনের ড্রাগ কমে গেছে। তার ফলে হার্টের ভালভুলার ডিজিজ অল্প বয়সের লোকদের কমে গেছে। এখন যার অল্প বয়সে রিউম্যাটিক ফিভার হয়েছে, যার ভালভুলার ডিজিজ হয়েছে, তার তো দুর্ভাগ্যের শেষ নেই। এমনিতেই দুর্ভাগ্য আমাদের লেগে আছে, তারপরে যদি রোগ যদি হয় তাহলে তো তাকে আরো তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে। তোমরা পত্রপত্রিকায় দেখবে যে অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়ির লোকদের দ্বারাই, সন্তানাদিদের দ্বারাই নিহত হচ্ছে, ইনলসদের দ্বারাই নিহত হচ্ছে। কারণ এতদিন ধরে বেঁচে রয়েছে, স্পেস অকুপাই করে রয়েছে, হ্যাঁ, জায়গা পাওয়া যাচ্ছে না, এজন্য মাঝে মাঝে খরচ হয়, পুলিশ আবার তাদের ধরার চেষ্টা করে, এই করে। হ্যাঁ, উচিত কি না উচিত সেটা তোমরা তো আমাদের বিচার বিবেচনার কাছে, কিন্তু এটা বাস্তবে হয়ে থাকে। এখন যাই হোক, তা তোমার এখন এইভাবে তোমার এই যে এটা হচ্ছে মায়োকার্ডিয়াল, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে বৃদ্ধ বয়সে দেখবে অনেকে বুকে ব্যথা হয়। হ্যাঁ, বুকে ব্যথা হয়, তারপরে যদি গরিগোবা লোক হয় বা যদি হাসপাতালে যেতে না যায়, তারপরে হয়তো স্পন্টিনিয়াসলি সেরে যায়, আংশিকভাবে সেরে যাবে, আর না হলে সেখানে মারা যায়, বুঝতে পেরেছো?
পাড়ার লোকে বলে ওই লোকটা কি করতো রে, কি ব্যবসা করতো, কি হয়েছিল, বুকে ব্যথা হয়েছিল, মরে গেছে। হ্যাঁ, তারপরে বুঝতে পারছো তো, এই জন্য কিন্তু তারা গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যেতে চায় লোকেরা। কেন নিয়ে যেতে চায়? চিকিৎসার জন্য না, ওখানে নিয়ে গেলে মারা গেলে পরে সার্টিফিকেট এগুলো পেলে পরে সেটা সব জায়গায় হবে, তার সঙ্গে সঙ্গে LIC স্কিম বা অন্যান্য স্কিমগুলো থেকে পয়সাগুলো পেতে সুবিধা হবে। কাজে মানুষের মূল্য যত দিন যাচ্ছে তত সেটা কমে যাচ্ছে। হ্যাঁ, খুবই কমে যাচ্ছে। হ্যাঁ, খুবই কমে যাচ্ছে। কাজে সেই জন্য নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেরকম কি করে, তারপরে বলছে রোগ চিকিৎসা ভালো হয়নি, যদি বলবান না হয় ঢিল টিল মারলো, ডাক্তার নার্সের ওর সময় পিটালো, সেরকম এইরকম জিনিসগুলো এটা হতে থাকে। এখন সেইভাবেই চলবে। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলোতে তোমার বাড়ে। টিস্যু ড্যামেজ হলে পরেই সেখান থেকে এমন মেটেরিয়াল বেরোয় যে যার ফলে সেটা গিয়ে বোন ম্যারোকে স্টিমুলেট করে এবং যার ফলে লিম্ফোসাইট ইনফ্লামেশন মতন ক্যারেক্টার হয়, যার ফলে সেটা সারাবার চেষ্টা করে বডিতে। তারপর তোমার এছাড়াও তোমার লিউকেমিয়া মানে হচ্ছে একটা ম্যালিগন্যান্ট টিউমার, সেটা হতে পারে লিউকেমিয়া। এবং ইউরেমিয়া, কর্টিকোস্টেরয়েড থেরাপি, এগুলোতে নিউট্রোফিল পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট সাধারণত বাড়ে। তারপর আছে এই যে নিউট্রোপেনিয়া, যখন নিউট্রোফিলের সংখ্যা কমে আসে। কোথায় কোথায় হয় দেখো যে ড্রাগ ইনডিউসড হতে পারে, ড্রাগ ইনডিউসড ইমিউনোলজিক্যাল মেকানিজমে সেটা কমতে পারে। তারপরে ভাইরাল ইনফেকশনে অনেক সময় কমে যায়, টাইফয়েড ফিভারে অনেক সময় কমে যায়। তারপরে ইউসিনোফিল কাউন্ট, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যদি হয় তাহলে হতে পারে। প্যারাসিটিক ইনফেস্টেশন, যেমন ফাইলেরিয়াটা কমন। এছাড়াও অন্যান্য প্যারাসিটিক ইনফেস্টেশনে সেগুলো তোমার পড়বে, প্যারাসাইট, স্ট্রঙ্গিলয়েডিয়াস, এই সমস্ত ইনফেকশনে অনেক সময় বাড়তে পারে। সাধারণত অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হলে এটা হয়, মাইক্রোফাইলেরিয়া যদি থাকে। তারপরে হচ্ছে তো ইউসিনোপেনিয়া, কর্টিকোস্টেরয়েড থেরাপি দিলে পরে এটা কমে, নিউট্রোফিলটা বাড়ে কিন্তু ইউসিনোফিলটা কমে যায়। তারপর তোমার লিম্ফোপেনিয়া, আর তারপর লিম্ফোসাইটোসিস, ক্রনিক ইনফেকশনস, টিউবারকুলোসিস, লিম্ফোসাইটিক লিউকেমিয়া হতে পারে। বুঝতে পেরেছ? লিম্ফোসাইট অ্যাডাল্টে কোথায় তৈরি হয়, দেহের কোন জায়গায় লিম্ফোসাইট তৈরি হয়? এই যে অ্যাডাল্ট, আমরা তো সবাই অ্যাডাল্ট, কোথায় লিম্ফোসাইট কোথায় তৈরি হচ্ছে? বোন ম্যারো কি সবকিছুর দায়িত্ব নিয়ে বসে আছেন যে সব সেলই সে তৈরি করবে? হ্যাঁ, আর সবাই ঘুরে বেড়াবে, এভাবে হয় নাকি? হ্যাঁ, এটা হয়? হ্যাঁ, তাহলে লিম্ফয়েড টিস্যু বলতে কি বোঝায়? লিম্ফয়েড টিস্যু বলতে কি বোঝায়? এই যেগুলো বলছি এগুলো পুস্তকে দেখবে, নয় তোমার ইন্টারনেটে দেখবে। লিম্ফয়েড টিস্যু দিলেই দেখবেন অনেক আলোচনা আসবে। সেরকম লিম্ফ নোড আছে, দেখবে কোনো জায়গায় হলে পরে একটা ফোড়া হলে পরে দেখবে সেখানে লিম্ফ নোড হয়ে যায়। লিম্ফ নোড গুলো, হ্যাঁ, ওই থাইমাস বলেছে ওইটা হচ্ছে, হ্যাঁ, ওই এটা শেখার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, তাই এগুলো সবই সহজ জিনিস খুব, বুঝলে? স্প্লিন, তাছাড়া ইন্ডিভিজুয়াল অর্গানের ভিতরেও লিম্ফয়েড ফলিকুল থাকে, সেগুলো সব মিলিয়ে লিম্ফয়েড টিস্যু বলে। সেখানে লিম্ফোসাইট তৈরি হয় অ্যাডাল্টে। বোন ম্যারোতে অত তৈরি হয় না, শুরুতে সবগুলোই তৈরি হয়, তারপরে লিম্ফয়েড টিস্যুতেই লিম্ফোসাইট তৈরি হয়। তারপর সেখানে যদি হয় ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তাহলে প্রচুর লিম্ফোসাইট পাওয়া যেতে পারে। আর টিউবারকুলোসিস, ক্রনিক ইনফেকশনে টিউবারকুলোসিস আগে টিবি বলে, টিবি। এখন টিবিটা অনেকটা দূর কন্ট্রোলে আসছে, পুরোটা কন্ট্রোলে এখন আসেনি, বুঝলে? হ্যাঁ, পালমোনারি টিউবারকুলোসিস আগে কমন ছিল, সেখান থেকে একজনের দিকে ছড়িয়ে পড়ত, মানে ক্ষয় কাশ, হ্যাঁ, যক্ষা বলতো। হ্যাঁ, আগে যক্ষায় রক্ষা ছিল না, যার যক্ষা হয়েছে তার আর সে আর বাঁচবে না বলে ধরে নিত, এবং যেহেতু যার যক্ষা হয়েছে তার থেকে অন্য লোকের যক্ষা হতে পারে, সেজন্য তাকে ছেড়ে দিয়ে সবাই চলে যেত। বুঝতে পেরেছো? সেখানে, কারণ সে জানে যে অন্য লোক যে আছে তার সেবা করছে, এবার আত্মীয় স্বজন যারা, তারা বিপদে পড়লে কি হয়, বিপদে পড়লে তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, সেই জন্য তাকে ছেড়ে দিয়ে চলে যেত। সে এমনিতেই তার সেবা যত্ন হচ্ছে না, তারপরে আবার যার প্রিয় যারা লোক ছিল সুস্থ সময় সবাই বন্ধু হয়,
সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বর্তমানে একদম এই অ্যাক্সিসের উপর ভিত্তি করেই আমাদের জীবনযাত্রা নির্ধারিত হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি যখন সুস্থ সবল থাকবে আমি তোমার সঙ্গে কথা বলবো, যে শুনবো অসুস্থ অসুবিধা হয়ে গেছে তখন তার সঙ্গে আর কোনো বাক্যালাপ করবো না। এই অ্যাক্সিসের উপরে আমাদের চরিত্রটা চলেছে, কাজেই সেক্ষেত্রে তাদের ছেড়ে দিয়ে চলে যেত। কিন্তু এখন নয়, এখন অনেক ওষুধপত্র বেরিয়ে গেছে, তারা সুস্থ হয়েও যাচ্ছে। আগে এর জন্য টিবি স্যানাটোরিয়াম তৈরি হতো, টিবি স্যানাটোরিয়ামে তাদের রাখা হতো এবং তাদের চিকিৎসা হতো, ভালো মন্দ খাওয়া দাওয়া দিত, তারপরে অনেকেই সেরে যেত। অনেক সার্জিক্যাল ট্রিটমেন্টও ছিল, হ্যাঁ অনেকেই সেরে যেত। আর কেউ কেউ সারতো না, তারা মারা যেত। হ্যাঁ, কিন্তু ওই তাদের এখন এই জন্য বেশিরভাগই সেটা আউটডোরে চলে এসছে। আউটডোরে চিকিৎসা করলে বেশিরভাগই সারে আছে। যেগুলো খুব সিরিয়াস কন্ডিশন আছে যে কোনো কারণে, সেগুলো তাদের জন্য স্যানাটোরিয়াম এখনও রয়েছে কিছু কিছু, তারপর সে ধীরে ধীরে সেটা রিপ্লেসড হয়ে যাবে। এখন এইভাবে টিউবারকুলোসিস এটা। তারপর তোমার হচ্ছে যে লিম্ফোসাইটোসিস, তারপর হচ্ছে যে লিম্ফোপেনিয়া। কোনো কোনো ক্ষেত্রে যে বোন ম্যারো যদি ফেলুর হয় তাহলে পরে দেখা যাচ্ছে যে সেখানে অনেক সময় লিম্ফোসাইট কাউন্ট কমে যায়। আর কর্টিকোস্টেরয়েড থেরাপি দিলে কমে যায়। লিম্ফ্যাটিক লিউকেমিয়া হলে পরে কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, তার সঙ্গে অন্যান্য ওষুধও দেওয়া হয়, দিয়ে তার ট্রিটমেন্ট করা হয়, সেরেও যায়। এখন তারপর হচ্ছে মনোসাইটোসিস, ম্যালেরিয়া এখনও রয়েছে। কালা জ্বর বিহারে এসব জায়গায় কোনো কোনো জায়গায় রয়েছে। মনোসাইটিক লিউকেমিয়া এটা তো রেয়ারলি হয়, তার এতে মনোসাইট কাউন্ট বাড়ে। আর মনোসাইটোপেনিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া লেখা আছে। আর বেসোফিলিয়া হচ্ছে চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, এবং এগুলোতে বেসোফিলিয়ার সংখ্যাটা বাড়তে পারে, সেগুলো পাওয়া যায়। যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে সব সেলই কমে যায়, মানে বিশেষ করে মাইলয়েড সেল লাইনটা কমে যায়। হ্যাঁ, সবটাই সেখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। কাজেই তোমাদের এই যে বলে দিলাম, তোমাদের ডিবেট কিছু হয়নি, এটা থিক স্মিয়ার রয়েছে, তো স্মিয়ারটা থিক হয়েছে, এই জন্য সেলগুলোকে অনেক সময় আলাদা করে আইডেন্টিফাই করা একটু অসুবিধা হয়ে পড়েছে। হ্যাঁ, তোমাদের এই একটাই আছে, আর কিছু নেই। দেখি এটাতেই অয়েল ইমার্শনে কতটা হয়, আজকে শিখে নাও, এর পরের দিন খুব করে করে সেটা করবে। বুঝতে পেরেছো? এবার এটা যখন করবে তখন দেখবে যখনই এটা এই যে হ্যান্ডলিং করবে, গ্যাপটা বাড়িয়ে নেবে, গ্যাপটা বাড়িয়ে নিয়ে এই যে সাবধানে রাখলে। এবার কন্ডেন্সারটা এবার তুমি এখন তুমি দেখবে এই লো পাওয়ার স্ক্যানিংয়ে নিয়ে গেলে, নিয়ে গিয়ে দেখবে লাইট আসছে কিনা, প্রচুর লাইট আসছে। এবং এক্ষেত্রে আইরিশ ডায়াফ্রাম পুরোপুরি খোলা আছে। খোলা আছে, প্রচুর লাইট আসছে। লাইট যখন আসছে সেটা যে পাওয়ারই আসুক না কেন, অয়েল ইমার্শনও লাইট পাবে। তাহলে এখন এবার এটা তুমি এর উপরে তুলে দিয়েছো, এবার এটা কন্ডেন্সারের উপরে তুলে দেবে, তুলে দিয়ে এইবার ওখানে ওই যে ছোট বোতলে যে আছে, হ্যাঁ এখানে একটা ফোঁটা দেবে। এই যে মনে করো আমি এই জায়গাটায় ফোঁটা দিলাম, লাগাও, দামি জিনিস লাগাবে। এটা ধারে পড়ে গেছে, ধারে পড়ে যাওয়ার জন্য এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। এই যে সেন্টারে নিয়ে আসলাম। ব্যাপারটা এখন এটা আমি এবার অয়েল ইমার্শন, এই যে অবজেক্ট কি করে আমি বললাম যে 100 লেখা আছে, দেখেছো 100 গুণ লেখা আছে, আর একটা ব্ল্যাক রিং আছে, কাজে এটা হচ্ছে অয়েল ইমার্শন অবজেক্টিভ। এখানে নিয়ে আসলাম এবং এটাকে এরকমভাবে রাখতে হবে যাতে ওটার সঙ্গে টাচ করতে পারে। এটা সেন্টারে থাকলে ওটাকে অপটিক অ্যাক্সিস দুটোই সেন্টারে আছে, কাজে ওখানে গিয়ে পড়বে। এবার সাইড থেকে দেখে দেখো আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি, দেখবে যেই টাচ করবে বুঝতে পারবে। এই টাচ করে গেল, টাচ করেছে। এইবার এর আইপিসি মানে তাকাবে, তাকিয়ে দিয়ে একটু সরানোটা করলে পরেই তোমার ফোকাস হয়ে যাবে। এই যে ফোকাস হয়েছে,
ফোকাস হলে তুমি বড় 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 করে দেখতে পাবে। এইবার তোমাকে নিয়ে গিয়ে আমি তোমাকে কয়েকটা সেল তোমাকে দেখানোর চেষ্টা করতে পারি। WBC যাই, এই যে এখানে দেখো, এটা স্লাইডটা শুকিয়ে গেছিল। শুকিয়ে যাওয়াতে হয়েছে কি, যে তোমার রঙের দানা পড়ে রয়েছে। ম্যাক্সিমাম আছে, এটা ম্যাক্সিমাম আছে। এই দেখো, তুমি WBC গুলো চিনতে পারো এবং রঙের দানা পড়ে গেছে, এই জন্য এটাকে কোনটা নিউট্রোফিল কোনটা লিম্ফোসাইট বোঝা দুঃসাধ্য। কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে এখানে RBC গুলো পরিষ্কার বুঝতে পারবে, WBC পরিষ্কার বুঝতে পারবে, নিউক্লিয়াস হয়েছে। এবং ডাইটা যখন শুকিয়েছিল, ডাইটা যখন দিয়েছিলে, দেওয়ার পরে রংটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে কি হবে, দানাগুলো পড়ে রয়েছে, হ্যাঁ, দানাগুলো সব জায়গায় ছড়িয়ে রয়েছে, স্লাইডটা ডার্টি হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। তাহলেও WBC গুলো চিনতে পারবে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, এখানে আসো, এই ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখো, হ্যাঁ দেখো, প্রত্যেকে দেখো, হ্যাঁ দেখো দেখো দেখো, দেখে চিনতে পারবে। অন্তত লিম্ফোসাইট, এগুলো বেশিরভাগই লিম্ফোসাইটই মনে হচ্ছে, কারণ লোব নিউক্লিয়াস নেই, রাউন্ডেড নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস, সেটা তুমি চিনতে পারবে এটা। তারপরে আগে সেলগুলো চিনে গেলে পরে তবে তোমার হবে, মানে তোমার দেখো, প্রত্যেকে দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। আর কারুর একটা ভালো স্লাইড আছে কিনা সেটা একটু দেখো। তোমার তো হয়েছে, তুমি দেখলে তো, এবার তুমি একটু তকে তকে থাকো, হ্যাঁ, যে কোনো ভালো স্লাইড একটু আছে কিনা। তখন ম্যাডামকে জিজ্ঞাসা করো যে ভালো স্লাইড হয়তো কেউ তো 3টা করেছে, একটা হয়তো তোমাকে দিতে পারবে, তাহলে সেটা নিয়ে আসবে, হ্যাঁ, কারণ ওইটাতে হলে আমি আরো ভালোভাবে প্রত্যেকটা সেল চিনিয়ে দিতে পারবো তোমাদের, তাহলে সময়টা তোমাদের কাজে ভালো কাজে লাগবে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখো, হ্যাঁ দেখো, দিয়ে তুমি বুঝতে পারবে সেল এখানে দেখে চেনা। WBC RBC গুলোকে আলাদা করা যাচ্ছে, কিন্তু WBC গুলি কোনটা কোন প্রকৃতির বোঝা মুশকিল হয়ে পড়েছে। বুঝলি তো, দেখো দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। কোনটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এটা ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। হাত দিয়ে এটা দেখো কি কি দেখতে পাচ্ছ, এতে কি কি সেল দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে RBC রয়েছে। রোল নাম্বার যখন জানা নেই তখন রোল নাম্বার কত বলবে, X, হ্যাঁ X বলবে রোল নাম্বার, হ্যাঁ বুঝতে পেরেছো, তুমি হচ্ছে X আর X1 X2 এরকম ভাবে বলবে, রোল নাম্বার নাম কখনো বলবে না, হ্যাঁ। তাহলে তোমার এখানে তার মানে তোমার কিছুটা জ্ঞান হয়েছে। এই অয়েলের কি নাম, এই অয়েলের কি নাম, এই মুখে হাত দেবে না, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে দাঁড়াও, হ্যাঁ মুখে এইভাবে, এই 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 অয়েলের কি নাম, এই যে অয়েল এখানে দেওয়া হয়েছে, এখানে ক্যাস্টর অয়েল দেওয়া হয়েছে, এমনি সাধারণত কি অয়েল দেওয়া হয়, প্র্যাকটিক্যাল বই পড়োনি কেন, এখানে কি অয়েল দেওয়া হয়েছে, এখানে কি অয়েল দেওয়া হয়েছে, বুঝলে, এখানে কি অয়েল দেওয়া হয়েছে কেউ বলতে পারছে না, হ্যাঁ। তোমার এর ট্রিটমেন্ট হচ্ছে উত্তম মধ্যম 2-4টে আঘাত, বুঝতে পেরেছো, কিন্তু আমার শক্তি নেই, যে আমি যে তোমাকে যে দেবো 2টা, আমার শক্তি নেই, আমারই হাতে ব্যথা হবে, হ্যাঁ, তোমারও কিছু কাজ হবে না, মাঝখান থেকে কি হবে, তোমার রেগে থাকবে, পরে যখন আমি এখান থেকে যাবো উত্তম মধ্যম আমাকেই দেবে, বুঝতে পেরেছো। সেই জন্য এর জন্য এর কি প্রতিকার, এর প্রতিকার হচ্ছে পুস্তক পাঠ, তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে সিডারউড অয়েল। যেমন তুমি ইউনিভার্সিটি পরীক্ষায়, আমি তো হাসাহাসি করছি, সিডারউড তুমি যদি না বলতে পারো তাহলে চিন্তা করো, তোমাকে যদি কেউ ফেল করিয়ে দিয়ে যায়, তাহলে যেমন এত লিবারাল হওয়া সত্ত্বেও
সাপ্লিমেন্টারি নিতে হচ্ছে। আমার কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার তো বেশি দিন নেই, আমি চলে যাবো, কিন্তু আমি চেয়েছিলাম যে সবাই পাস করে যাক, সেটা হয়নি। কেন হয়নি এরকম? হয়তো কাউকে জিজ্ঞেস করছে, অয়েলের নামটাই বলতে পারছে না, তাহলে সে কি করে পাস করবে? এই যে নেম, রোল নাম্বার হচ্ছে X4। এই শোনো, X4 তোমার রোল নাম্বার, X4 তোমার, X4 হচ্ছে রোল নাম্বার। আজকে রোল নাম্বার যখন অ্যালট করা হয়নি, এই জন্য নতুন রোল নাম্বার দিয়ে দিয়েছি আমি। তুমি হচ্ছে X4। এই যে অয়েলটা দেওয়া হয়, সেই অয়েলের কি নাম? অয়েলের কি নাম বলো? হ্যাঁ, এই অয়েলের কি নাম? এখানে দেওয়া যায়, কিন্তু সেটা এখানে কি দেওয়া হয়েছে? কমনলি ও কাছাকাছি এসছে, তুই বলতে পারছে না? বুঝলে তো? তাহলে পরে এত বড় বড় বিল্ডিং, হ্যাঁ, লোকে দেখলে চমকে যাবে, কত নাকি পড়াশোনা হচ্ছে। আর সিডার উড অয়েল বলতে পারছে না, সিডার উড অয়েল, বুঝতে পারছো তো? মানে আছে না তাল পুকুরে ঘটি ডোবে না, বড় বড় তাল গাছ দেখে মনে হচ্ছে কত কত জল আছে, গিয়ে দেখবে তোমার ঘটিতে জলই নিতে পারছো না। সেই এখানে হয়েছে সেই অবস্থা, তাই না? এত বড় বিল্ডিং দেখলে, লাল বিল্ডিং দেখলে আমি চমকে যাই, কত না জ্ঞান বুদ্ধি। এই যে অয়েল এখানে না হয়েছে, এই অয়েলের কি নাম? এই অয়েলের কি নাম? তার মানে বুঝতে পারছো তো? কাজেই তোমাদের উচিত হচ্ছে বইপত্রগুলো খুলবে, হ্যাঁ, বই থেকে পড়বে। আমাকেও বিশ্বাস করবে না, আমি লোক ভালো না, বইয়ে লেখা আছে সেটা বিশ্বাস করবে। দেখবে সিডার উড অয়েল, CEDAR, উড অয়েল, সিডার উড অয়েল, বুঝতে পারছো? এটা হচ্ছে এই অয়েলটা এখানে ব্যবহার হয়। হ্যাঁ, কাজেই তোমার এগুলো জানতে হবে। তুমি ইউনিভার্সিটির পরীক্ষা দিতে এসছো, সেখানে তো আমরা থাকবো না, সেখানে কেউ কে জিজ্ঞাসা করলো, তার মানে কি প্রথমেই তোমার প্রতি এত অশ্রদ্ধা হয়ে গেল যে তোমাকে হয়তো পাস মার্কিয়ে দিল না। আছে, সব লোক তো সমান হবে না, হ্যাঁ, কারণ এই জন্য তো প্র্যাকটিক্যালও ফেল করে, বুঝতে পারছো? এটা হচ্ছে এই জন্য। আর এখানে ম্যাগনিফিকেশন হয়েছে তোমার 1000, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার কি করে অয়েল ইমার্শন অবজেক্টিভ চিনবে, বলো? অয়েল ইমার্শন অবজেক্টিভ কি করে চিনবে? এই যেটা বললো, ভেঙে ফেলবে সব। তাহলে এখন এই যেটা বললো, যে এক্সামিনার সামনে যে কথা তাকে পাস মার্ক। সবাই সবকিছু জানে না, আমরা অনেক কিছু জানি না, কিন্তু মূল জিনিসটা কিছু জানা থাকা দরকার। আমি এর জন্য তোমাদের প্রফেসর প্রামাণিকের বইটা রিকমেন্ড করেছি। বা সেটা তো যদি অসুবিধা হয়, তাহলে পরে মহাপাত্র সাহেবের বই আছে, মহাপাত্র সাহেবের বইও পিছনে প্র্যাকটিক্যালটা দেওয়া আছে, ওইটাই যথেষ্ট। যদি ওইটাও মনোযোগ দিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। তারপরে ওইটা পড়া হয়ে গেলে, জ্ঞান হয়ে গেলে, তারপর তুমি যে কোনো বই তুমি লাইব্রেরিতে পাবে, সব জায়গায় পাবে। এখন এটাতে তোমার আরেকটা পেয়েছো, কোন স্মিয়ার পেলে ভালো, দেখি তো। হ্যাঁ, এটাকে, হ্যাঁ না, এটা তোমার ড্রাই করো, এটাতে স্টেইন করো, হ্যাঁ, ভালো করে স্টেইন করবে। স্টেইন করার সময় লক্ষ্য রাখবে এটাতে যেমন দানা পড়ে গেছে, যেন শুকিয়ে না যায়। যদি মনে করছো শুকিয়ে যাচ্ছে, তাহলে আরেকটু তুমি ডাই দিলে, হ্যাঁ, ডাই দিলে এখন শুকাবে না। হ্যাঁ, আরে ভালো করে তুমি স্টেইন না হওয়ার পরে তোমার সাইডের সেলগুলো তোমাদের চিনি দিয়ে যেতে পারবো, এখনো টাইম আছে। তুমি এটা ভালো করে শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে দাও, স্টেইন দাও, লিশম্যান স্টেইন দাও। আর এগুলো সব হাতের সামনে রাখবে, ডিস্টিল ওয়াটার, বাফার ওয়াটার হাতের সামনে রাখবে, যেন দেরি না হয়। এটা তাহলে আমি দেখছি এর মধ্যেই তোমাদের যদি এটাতে দেখিয়ে দিতে পারি। এই যে তুমি দেখো সেন্টারে যে সেলগুলো, ফাইনাল হাত দিলে পরে অন্তত তুমি লোভগুলো বুঝতে পারবে, নিউক্লিয়ার লোভটা বুঝতে পারবে, অন্তত এইটুকু বলতে পারবে এই দুটো নিউট্রোফিল। ফাইনাল হাত দাও, দেখো এর মধ্যেই তুমি কিছুটা বুঝতে পারবে। দেখবে যে লোভ নিউক্লিয়াস বুঝতে পারবে, লোভ নিউক্লিয়াস বুঝতে, সেটা নিউট্রোফিল।
এবং এটা ভালো করে স্ট্রেন করো। এই দিয়েছো, স্ট্রেন দিয়েছো, আর শুকিয়ে না যায়, দেখো দেখো দেখো, হ্যাঁ শুকিয়ে গেলে পরে মনে করো আরেকটু স্ট্রেন তাহলে দাও। হ্যাঁ হ্যাঁ, মিডিলে দুটো সেল আছে রয়েছে, তুমি লক্ষ্য করে দেখবে যে দুটো লোভ, হ্যাঁ লোভ আছে, লোভ যখন বোঝা যাচ্ছে তখন সেটা নিউট্রোফিল। ফাইনাল হাত দাও, হ্যাঁ ওটা যেন শুকিয়ে না যায়। টাইমটা দেখেছো, 1 মিনিট হতে না হতে, হ্যাঁ 1 মিনিট হয়েছে, হয়নি, হ্যাঁ তারপরে হয়ে গেলে পরে ওটা দিয়ে দেবে, ওইটাতে বাফার সলিউশন দিয়ে দেবে। বুঝলে? ভালো আছে, যদি ভালো থাকে তাহলে নিয়ে আসো, তাহলে পরে তোমার যদি ওটা যদি ব্যবহার না করো, হ্যাঁ তাহলে নিয়ে আসো তাহলে। এই যে এটাতে ভালো বুঝতে পারবে, এই দেখো সেন্টারে একটা সেল রয়েছে যার নিউক্লিয়াস গুলো, লোভগুলো বুঝতে পারবে, লোভগুলো বুঝতে পারবে, হ্যাঁ এবং এটা হচ্ছে একটা নিউট্রোফিল, এটাতে বোঝা যাচ্ছে। প্রত্যেকে ফাইন অ্যাচিভমেন্টে হাত দাও, দেখো সেন্টারে একটা WBC রয়েছে যার লোভগুলো বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে নিউট্রোফিল। প্রথমে লোভের দিকে ফাইন অ্যাচিভমেন্ট হাত দাও দাও, প্রত্যেকে দেখো। এটাতে চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সেলগুলোকে চিনিয়ে দেওয়ার। তোমার তো এই গোষ্ঠীভুক্ত হলে তোমার কোথায় মানে দেখো, দেখে নাও হ্যাঁ দেখে নাও। নিজেরা করবে, ফিঙ্গারপ্রিন্ট নিজেরা করবে, অত পুতু করবে না, ওতে কিছুই হয় না। হ্যাঁ করবে এবং 4-5টা করে স্লাইড তৈরি করবে, আর ফিঙ্গারপ্রিন্ট করবে, এই করবে না, মানে এগুলোকে দেখলে পরে মানে আমাদের ক্রোধের উৎপত্তি হয় বলে আমি দূরত্ব বজায় রাখি। হ্যাঁ কোন দিন কাকে চড় থাপড় দিয়ে দেবো আর মাঝখান দিকে বদনাম হবে আমার, হ্যাঁ সেই জন্য আমি পরে আসি। নিজেরা প্রিক করে তবে কি করবে, সুন্দর করে 4-5টা করে স্লাইড করবে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো হবে সেটা দেখবে, অন্যগুলো রেখে দেবে। হ্যাঁ তেল থাকলে পরে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে, হ্যাঁ তারপরে সেটা নিয়ে আসবে পরের দিন, খারাপ হোক না হোক বুঝতে তো পারবে। কারণ এরপরে তোমাদের সেলগুলো চেনার পরে তোমাদের ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। হ্যাঁ তারপরে আমরা অন্য টপিকে যাব। আর এতটা, এবং এটাই তোমার আসল ইন্টারেস্টিং জিনিস। এরপরে গুলি খুব সহজ। কোথায় তোমাদের মাইক্রোস্কোপে? হ্যাঁ দেখা যাবে তো, এটা তো আসবে, এটা দেখেছো, দেখো, হ্যাঁ সরিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা মাইক্রোস্কোপ খারাপ নেই, মাইক্রোস্কোপ ভালোই আছে। এবার দেখো সেন্টারে দেখো তোমার একটা লিম্ফোসাইট, একটা নিউট্রোফিল একদম গায়ে লেগে রয়েছে, আর ডান দিকে এদিক ওদিক দেখবে ছোট ছোট ছড়িয়ে রয়েছে, সেগুলো প্লেটলেট। হ্যাঁ সেন্টারে দেখো একটা লিম্ফোসাইট, একটা নিউট্রোফিল গায়ে লেগে রয়েছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্ট, এটা কোর্স অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, হাত দাও। ওটা দেখো যে একটা নিউট্রোফিল, একটা লিম্ফোসাইট গায়ে লেগে রয়েছে, আর চারপাশে দেখবে যে আসলে ছোট ছোট সেল রয়েছে একটু ব্লু কালারের, সেগুলো হচ্ছে প্লেটলেট। এটা দেখো, আমি আগে তো ওটাতে কিছুই বোঝা যাচ্ছে না, ওটা কিছুই বোঝা যাচ্ছে না, ওটা কত RBC দলা বোঝা যাচ্ছে। আগে সেটা শেখো, তারপরে ছবি তুলবে। সেন্টারে দেখবে একটা নিউট্রোফিল, একটা লিম্ফোসাইট পাশাপাশি রয়েছে, সরাউনি তো এটা। হ্যাঁ ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলে ফাইন অ্যাডজাস্টমেন্ট, ও বাহার দিয়েও দিতে পারো। হ্যাঁ ফাইন অ্যাডজাস্টমেন্ট, এবার বুঝতে পারছো তো? একটা নিউট্রোফিল, একটা লিম্ফোসাইট গায়ে লেগে রয়েছে, আর চারপাশে এই ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো করে প্লেটলেটও রয়েছে, প্লেটলেটসও রয়েছে। কি প্রয়োজনে বসে আছে? হ্যাঁ নিয়ে এসেছিলেন? তোমাকে দেওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য ঠিক আছে। তুমি এই নিউট্রোফিলটা দেখো, নিউট্রোফিলটা দেখে তারপর চলে যাবে।
এটা কিছুই হয়নি, কিছুই সেন্টারে। হ্যাঁ, ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, দেখো 3টা লোব রয়েছে, নিউট্রোফিল রয়েছে, এছাড়া প্লেটলেটও রয়েছে। এটা বুঝে তারপরে ওখানে সই করবে, সই করে তারপর বিদায় নেবে। যাও, চলে যাও। হ্যাঁ, এবারে দেখো ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, নিউট্রোফিল দেখা যাচ্ছে। তোমরা চেনার চেষ্টা করো, ওর পিছনে ঘুরে কিছু লাভ নেই। হ্যাঁ, ওইটাতে কিছু আসেনি, ওইটা শুধু ছবি এসছে। এই নাও, ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, ফাইন অ্যাসেসমেন্ট হাত দাও, দেখবে সেন্টারে দেখবে 3টে লোব আছে, এটা একটা নিউট্রোফিল। হ্যাঁ, এছাড়াও প্লেটলেট রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই নাও, রোল নাম্বার X2, এটা দাও, এখানে হাত দাও। হ্যাঁ, রোল নাম্বার X2। হ্যাঁ, এখানে দেখো, এতে সেন্টারে দেখো লোব রয়েছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে নিউট্রোফিল। আর ডান দিকে দেখো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্লেটলেটও রয়েছে। ছোট ছোট দেখবে ব্লু কালার নিয়েছে, এগুলো হচ্ছে প্লেটলেট। পরের জনকে দাও, আমি সব যতটা পারি শিখিয়ে দেবো তোমাদের। এটা হাত দাও। হ্যাঁ, সেলগুলো চিনিয়ে দেবো। এটা নিউট্রোফিল, লোব নিউক্লিয়াস পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের থেকে ওটা ভালো করেছে, স্মিয়ারটা ভালো হয়েছে, কালার, এবং এখানে ইও নেই, মানে ডাটও কম আছে। হ্যাঁ, প্লেটলেটও আছে ডান দিকে, এদিক ওদিকে আরো একটা দুটো বুঝতে পারবে। হ্যাঁ, যাও দেখো, ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও। হ্যাঁ, এই যে 3টে লোব আছে, এটা হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ, আর প্লেটলেটও আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না স্যার। এই যে দেখো, এখানে বাঁদিকে যে সেলটা রয়েছে, বাঁদিকেটা হচ্ছে একটা লার্জ লিম্ফোসাইট রয়েছে। হ্যাঁ, আর 2টো নিউট্রোফিল রয়েছে। দেখো, বাঁদিকে একটা লার্জ লিম্ফোসাইট আছে। ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, দেখবে রাউন্ডেড নিউক্লিয়াস, সাইটোপ্লাজম মোটামুটি ক্লিয়ার আছে। বাঁদিকেটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট, আর 2টো রয়েছে নিউট্রোফিল, কারণ 2টো লোব রয়েছে। হ্যাঁ, খুব ভালো স্টেইন হয়নি, তাও বুঝতে পারবে। দেখো, ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, দেখো বাঁদিকে রয়েছে লার্জ লিম্ফোসাইট, কারণ রাউন্ডেড নিউক্লিয়াস, আর সাইটোপ্লাজম যেটা বেরিয়ে আছে একটুখানি সেটা পরিষ্কার, তাহলে এটা লার্জ লিম্ফোসাইটই হবে। আর এখানে উপরে নিচে 2টো নিউট্রোফিল রয়েছে। এরকম ভাবে সেলগুলো চিনতে হবে, এভাবে সেলগুলো চিনতে হবে, তারপর নিজেরা করতে পারবে। দেখো, সেন্টারে যেটা রয়েছে 3টাই হচ্ছে নিউট্রোফিল। দেখো, 3টাই নিউট্রোফিল সেন্টারে, দেখো 3টাই নিউট্রোফিল। ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, দেখবে প্রত্যেকটা লোব আছে। হ্যাঁ, মরফোলজি আলাদা। আর ওইটা হয়ে 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, বেশ, দেখতে পাচ্ছ সেন্টারে যেটা হচ্ছে 3টাই নিউট্রোফিল। হ্যাঁ, এবং এর জন্য নিউট্রোফিল মরফোলজি আলাদা, এর জন্য কি পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বলবে। ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও। এটা যে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটের জন্য বলে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরভাবে দেখো, ফাইন অ্যাসেসমেন্টে হাত দাও, সব চিনতে পারবে। হ্যাঁ, 3টেই দেখো, 3টেই নিউট্রোফিল। আর এটা করেছে তোমার, এটাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে ঠিক আছে। এবারে এটাকে ফোকাস করে দেখতে হয়।
এখন পুরোপুরি শুকায়নি, শুকিয়ে গেছে না? টিস্যু পেপার ব্যাক সাইড, সামনের সাইডে কোনো অসুবিধা নেই দাদা। হ্যাঁ, ফিক্স হয়ে গেছে তো, এখন আর টিস্যু পেপার দিলেও তোমার উঠবে না, টিস্যু পেপার দিলেও তোমার উঠবে না, না দেওয়াই উচিত। ঠিক আছে, তারপরে এটাতে অনেকটা দূর শিখতে পেলে, এই সাইডটা ভালো আছে, এইটা ওরা নিয়ে গেল না কেন, এটা তাহলে তোমরা নিয়ে চলে যাবে, নিচে গেলে ওই টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে কাগজে মুড়িয়ে, হ্যাঁ নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে, পরের দিন নিয়ে আসবে। যদি কিছু না হয় তাহলে পরে এই পুরোনোটাতেই তুমি কাউন্ট করতে পারবে, মোটামুটি চেনে যাচ্ছ। হ্যাঁ, এই অয়েলটাকে শুকিয়ে নিতে পারো। টাইম হয়ে গেছে প্রায়, আগে এটা ফোকাস করে দেখি কি অবস্থায় রয়েছে। অয়েল ইমার্শনই সরাসরি ফোকাস করি, আর কি করবো, টাইম কমে গেছে। তাকে প্রথমে দেখে নিতে হবে, উল্টো দিকে না পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে যেখানে এরকম জায়গা তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছড়িয়ে যাবে। সরিয়ে নিয়ে ওর তলায় যেন পড়ে, সেন্টারে। হ্যাঁ, যেই টাচ করবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, কাছে নিয়ে গিয়ে দেখবে, টাচ করলে বুঝতে পারবে। টাচ করে গেছে, এইবার একটু সরানোটা করলেই তোমার চলে আসবে। সবই শুকিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মুশকিল। না রক্তটা না, ওই ডাইটা শুকিয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে এটা আছে, ডাই খারাপ না, ডাই কিছু না, ডাইয়ের সমস্যা নেই, কারণ এটা টাইমিং তোমার, তুমি তো রেখেছো মোটামুটি 10 মিনিট রেখেছো তো।